রিসেন্ট আরআরবি এনটিপিসির যে জিকে প্রশ্নগুলো এসেছিল সেগুলো নিয়ে আলোচনা করছি। এটা কিন্তু 4th ক্লাস, ঠিক আছে? রিয়েল পিওয়াইকিউ যেটা, এবং এক্সট্রা ইনফরমেশন আলোচনা করব। আপকামিং যে কোনো পরীক্ষার জন্যই খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস হতে চলেছে। তো অবশ্যই চোখে রাখতে হবে যে প্রশ্নগুলোর অ্যান্সারগুলো কি হচ্ছে, কারণ এরকম কোশ্চেনই কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে। তো ফার্স্ট কোশ্চেন কি আছে দেখো, মৌর্য সাম্রাজ্যের প্রথম প্রদেশ 30 শব্দটি কোন কর্মকর্তাদের বোঝাতে ব্যবহৃত হয়? তো তোমরা ভিডিও পজ করে অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করো। উত্তর হয়ে যাবে দেখো, অপরাধ দমন বিষয়ক যে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, অপশন সিতে অ্যান্সার আছে। এক্সট্রা ইনফরমেশন হিসেবে তোমাদের মনে রাখতে হবে যে মৌর্য সাম্রাজ্যের যে প্রদোষ্টি শব্দটি কর্মকর্তাদের জন্য ব্যবহৃত হয়েছিল যারা আইন শৃঙ্খলা বজায় রাখা, অপরাধমূলক কাজ দমন করার জন্য দায়ী ছিলেন। তারা কেন্দ্রীয় প্রশাসনের তত্ত্বাবধানে কাজ করতেন এবং রাজ্যের নিরাপত্তার কারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন, ঠিক আছে? তো আরও এক্সট্রা ইনফরমেশন আছে, তোমরা ভিডিও পজ করে অবশ্যই পড়ে নিতে পারো। পিডিএফ এর জন্য অবশ্যই তোমাদেরকে কিছুদিন অপেক্ষা করতে হবে। হিস্ট্রি পোর্শনটা কমপ্লিট হয়ে গেলে তোমরা অবশ্যই হিস্ট্রি পিডিএফটা পেয়ে যাবে উইথ এক্সট্রা ইনফরমেশন, ঠিক আছে? তো অবশ্যই ভিডিও পজ করে এই ইনফরমেশনগুলো পড়ে নাও। দেখো এখানে এটা আছে হচ্ছে মৌর্য সাম্রাজ্যের প্রাদেশিক কাঠামো, এক্সট্রা ইনফরমেশন হিসেবে মনে রাখতে হবে। তারপর দেখো আইনি কাঠামো রয়েছে, তারপর রয়েছে সম্রাট অশোকের ভূমিকা, এটা একটু ভালো করে মনে রাখতে হবে। বৌদ্ধদের ধর্ম গ্রহণ করার পরে সম্রাট অশোক বিচার এবং কল্যাণমূলক নীতি প্রচার করেছিলেন। নেক্সট ইনফরমেশন কি আছে দেখো, তিনি ধর্ম বা নৈতিক এর উপর জোর দেন এবং অনৈতিক মানে নৈতিক যে বোধমূলক প্রচারের জন্য ধম্ম মহাপাত্র নামক একটি নাম যুক্ত করেছিল, ঠিক আছে? নেক্সট যে প্রশ্নটা তোমাদেরকে মনে রাখতে হবে সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ যে গ্রন্থ, মৌর্য সাম্রাজ্যের সময় প্রশাসনিক যে বিবরণ চাণক্য বা কৌটিল্য যিনি অর্থশাস্ত্র রচনা করেছিলেন, সেই অর্থশাস্ত্রে কিন্তু সেই সাম্রাজ্যের কথা বর্ণিত আছে। আর অশোকের শিলালিপির মতো শিলালিপিগুলি সেই যুগের শাসন ব্যবস্থা এবং বিচার ব্যবস্থা সম্পর্কে ধারণা দেয়। কিসের ধারণা দেয়? সমস্তটা কিন্তু এখান থেকে এই দুটো লাইনের থেকে কিন্তু কোশ্চেন আসে। অবশ্যই ভিডিও পজ করে তোমরা পড়ে নিতে পারো। নেক্সট দেখো কি আছে প্রশ্নটা, ভোলানাথ সিং নিচের কোন বিদ্রোহের নেতা ছিলেন? তো উত্তর হয়ে যাবে অপশন সি, তামার বিদ্রোহ বা টমার বিদ্রোহ, ঠিক আছে? অপশন সি। এরপর আমরা দেখে নেব এই যে 2 নম্বর প্রশ্নের এক্সট্রা ইনফরমেশন কি আছে দেখো, ভোলানাথ সিং তমার বিদ্রোহের একজন নেতা ছিলেন। মূল নেতা কে ছিলেন এটা প্রশ্ন আসবে এরকম ঘুরিয়ে। তারপর হচ্ছে যা অষ্টাদশ আর কি, অষ্টাদশ শতাব্দীর শেষে এবং ঊনবিংশ শতাব্দীর প্রথম দিকে হয়েছিল। কোন সময় হয়েছিল প্রশ্ন আসতে পারে। তমাল বিদ্রোহ প্রধানত প্রথম যে বর্তমান ঝাড়খণ্ডে অবস্থিত ছোটনাগপুর অঞ্চলের উপজাতি সম্প্রদায়ের দ্বারা কিন্তু পরিচালিত ছিল। তারপরে কেন হয়েছিল সেটার এখানে দেওয়া আছে, কারণটা তোমরা পড়ে নিতে পারো। তারপরে ভোলানাথ সিং কি করেছিল সমস্তটা কিন্তু এখানে দেওয়া আছে, তোমরা ভিডিও পজ করে অবশ্যই পড়ে নাও। নেক্সট দেখো উপজাতি বিদ্রোহ, যেটা ভারতের উপজাতি বিদ্রোহ, এটা সম্বন্ধে বলা আছে। তোমার বিদ্রোহ বা তামার বিদ্রোহ একটা উপজাতি বিদ্রোহের মধ্যে প্রায়ই ব্রিটিশ ভূমি সারা রাজস্ব নীতি এবং বন উজাড় এবং ঐতিহ্যবাহী একটা উপজাতির যে প্রথাগুলোর মধ্যে হস্তক্ষেপ করা ইন্ধন পায় আর কি। এটা হচ্ছে তার মানে এক্সট্রা ইনফরমেশন, মানে এটা কিন্তু তারা করেছিল আর কি। তারপরে উল্লেখযোগ্য যে বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ, মুন্ডা বিদ্রোহ রয়েছে। বিরসা মুন্ডার দ্বারা যেটা মুন্ডা বিদ্রোহ পরিচালিত হয়েছিল, সিধু কানুর দ্বারা সাঁওতাল বিদ্রোহ হয়েছিল। তো এটা কিন্তু সালগুলোর পাশে লেখা আছে, অবশ্যই পড়ে রাখতে হবে। তারপরে উপজাতি বিদ্রোহের কারণ কি কি? উপজাতি বিদ্রোহের কারণ হচ্ছে ঔপনিবেশিক যে কর্তৃপক্ষ কর্তৃক যে ভূমি আরোপ করা, তারপরে উপজাতীয় ভূমি দখল, তারপর যে উপজাতীয় অঞ্চলের যে জমিদার মহাজন বণিকদের দ্বারা শোষণ, মানে শোষণের বিরুদ্ধে মানে প্রতিবাদ টাইপের, সেটা কিন্তু বিদ্রোহের কারণ, ঠিক আছে? অবশ্যই মনে রাখতে হবে। তারপরে আছে দেখো ব্রিটিশ রাজস্ব নীতি, ওটা তোমরা পড়ে রাখতে পারো। যে লর্ড কর্নওয়ালিস কি ব্যবস্থা চালু করেছিল সেটা হচ্ছে চিরস্থায়ী বন্দোবস্ত। সালটা হচ্ছে 1993 সালে লর্ড কর্নওয়ালিস, ঠিক আছে?
তারপর ঝুম চাষের পদ্ধতি আবিষ্কার হয়েছিল বা করতে দেওয়া বন্ধ করে দেওয়া হয়েছিল এরকম টাইপের, তো সেগুলো কিন্তু পড়ে রাখতে হবে। তারপর উপজাতীয় যে প্রভাব সেটাও কিন্তু মনে রাখতে হবে, তোমরা ভিডিও পজ করে পড়ে নাও। তারপর দেখো 3 নম্বর প্রশ্ন, ব্রিটিশ ভূমি রাজস্ব নীতি অত্যন্ত শোষণমূলক ছিল। নিচের কোনটি বা কোন ব্যবস্থা জমিদারদের ফসল ফলন যাই হোক না কেন নির্দিষ্ট ভাবে রাজস্ব দিত? তো এটার উত্তর কি হয়ে যাবে? এটার উত্তর হয়ে যাবে কিন্তু জমিদারি। অপশন বিতে অ্যান্সার আছে। তো এই যে জমিদারি ব্যবস্থা, এই জমিদারি ব্যবস্থাটা কিন্তু সেই সময় খুবই প্রচলিত একটা প্রথা ছিল, ঠিক আছে, জমিদারি ব্যবস্থাটা। তো এক্সট্রা ইনফরমেশন হিসেবে মনে রাখতে হবে কি, দেখো, জমিদারদের ফসল যাই হোক না কেন নির্দিষ্ট হারে চিরস্থায়ী বন্দোবস্ত মানে এই রাজস্ব কিন্তু দিতে হতো। ইস্ট ইন্ডিয়া কোম্পানি কি করেছিল? চিরস্থায়ী বন্দোবস্ত নামে বাংলা, বিহার, উড়িষ্যায় কিন্তু এই প্রথা চালু করেছিল 1793 সালে। এক্সট্রা ইনফরমেশন হিসাবে মনে রাখতে হবে যে এর অধীনে যে ভূমি এবং হচ্ছে অধীনে কারা কারা ছিল, যে ভূস্বামী, মালিক মানে কৃষক, এরা কিন্তু ছিল, ঠিক আছে। তো এগুলো কিন্তু এই যে প্রশ্নের এক্সট্রা ইনফরমেশন হিসেবে তোমাদেরকে কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। তো আরও অনেক ইনফরমেশন আছে, যেরকম তার মধ্যে এই ব্যবস্থাটা মানে চিরস্থায়ী যে ব্যবস্থাটা এটা কিন্তু কত সাল পেয়েছে? 1993 সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কর্তৃক কিন্তু চালু হয়েছিল, ঠিক আছে। তো চিরস্থায়ী বন্দোবস্তের এই এক্সট্রা ইনফরমেশন দেওয়া রয়েছে, তার মানে এটার কার্যকারিতা কি ছিল সমস্তটা কিন্তু বর্ণনা করা আছে। তারপর দেখো রায়তবাড়ি ব্যবস্থা, এটার কাজ কি ছিল সেটাও কিন্তু এখানে বর্ণনা করা আছে। তারপর মহলওয়ারি ব্যবস্থা, তারপরে দেখো জমিদারি অধীনে যে শোষণ সেইগুলো কিন্তু এখানে বর্ণনা করা আছে। তোমরা অবশ্যই ভিডিও পজ করে খাতায় লিখে রাখতে পারো। পিডিএফ পাওয়ার জন্য অবশ্যই তোমাদেরকে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে থাকতে হবে, ঠিক আছে। টেলিগ্রাম চ্যানেলে আপডেট দেওয়া থাকবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, পাশের বেল আইকনটা প্রেস করে রাখো যাতে সবার প্রথমে তোমরা ক্লাসের নোটিফিকেশনগুলো পেয়ে যাও। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড অল দ্য বেস্ট ফর ইউর আপকামিং এক্সাম।